রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নতুন বছরের এসএসসি পরীক্ষা জুন আর এইচএসসি পরীক্ষা জুলাই আগস্টে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। আজ দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি চৌধুরী। মন্ত্রী বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারির পর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বেঁধে দেয়া বয়সের শর্ত স্থগিত করেছেন আদালত। আর সেই সাথে প্রাথমিকে বিলুপ্ত হচ্ছে রোল নাম্বার প্রথা। করোনা মহামারীর কারণে চলতি বছরের 16 মার্চ থেকে বন্ধ হয়ে যায় প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম, যার ফলে শেষ করা যায়নি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস। এ কারণেই 2021 সালে এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের সিলেবাস কমিয়ে 2021 সালের জানুয়ারির পরিবর্তে পরীক্ষা নেওয়া হবে জুন মাসে। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী। আমরা ক্লাসরুমেই তাদেরকে পড়াবার একটা উদ্যোগ নিয়ে আমরা চেষ্টা করছি। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। মন্ত্রী জানান, একইভাবে জানুয়ারিতে দেয়া হবে এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস, আর পরীক্ষা নেওয়া হবে জুলাই আগস্ট মাসে। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে ইনশাআল্লাহ তাহলে 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। এছাড়াও 2021 শিক্ষাবর্ষ থেকে বিলুপ্ত হচ্ছে রোল নাম্বার প্রথা। এর মাধ্যমে সকল শিক্ষার্থীদের উপর বিশেষ নজরদারি করা যাবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্কুল ভর্তির জন্য অনলাইন আবেদন ফর্ম জমা নেওয়া। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সরকারি বেসরকারি বিভিন্ন স্কুলে ফর্ম জমা দেওয়া নিয়ে আপত্তি জানান অভিভাবকরা। লাইনে দাঁড়িয়ে জমা নেওয়াটা এখন উচিত ছিল না। আমরা ফর্মটা অনলাইনে তুলছি, আর এই যে লটারি এটা যদি অনলাইনে নিত তাহলে আমাদের জন্য ভালো হতো। এর আগে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেয়া 11 বছর বয়সের শর্তটি স্থগিত করেছেন আদালত। অভিভাবকদের করা রিটের শুনানির এই রায়ের ফলে 10 বছরের ঊর্ধ্বে যে কেউ এখন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারিতেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত আবেদন গ্রহণ শুরু হবে। বছরের প্রথম দিনেই যাতে শিক্ষার্থীরা নতুন বই পায় সেজন্য 31 ডিসেম্বর বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পরবর্তী 12 দিন ধরে বিভিন্ন ক্লাসে বই পাবেন শিক্ষার্থীরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আগামী 5 বছরে 1 কোটি 13 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রেখে চূড়ান্ত করা হলো 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন মিলেছে এই পরিকল্পনার। 2021 থেকে 2025 সালের মধ্যে গড়ে 8% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আর এই পরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে প্রায় 65 লাখ কোটি টাকা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারী এক প্রকার স্থবির করে দিয়েছে পুরো পৃথিবীর অর্থনীতি। কিছুটা ঝিমিয়ে পড়া বাংলাদেশের অর্থনীতিকেও জাগিয়ে তুলতে হাতে নেওয়া হলো 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। রাজধানীর এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেল 64,960 কোটি টাকা ব্যয়ের এই 5 বছর মেয়াদী পরিকল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যার সভাপতিত্ব করেন। পরিকল্পনায় 2021 অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকবে 7.4% থেকে 2025-এ সর্বোচ্চ 8.51% পর্যন্ত। দেশে বর্তমান ইকোনমিক জোনের বাইরে আরও নতুন ইকোনমিক জোন করা হবে এবং সার্বিক পলিসি থাকবে বিদেশে খালি সবাই চলে না হলে নিজের দেশের ভিতরে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করা, যাতে করে আমাদের ইয়াং আপনাদের মতো যারা আছেন কম বয়সে তারা চাকরি ভিতরেই পেতে পারেন। পরিকল্পনা মেয়াদে দেশ ও বিদেশে মোট কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1 কোটি 13 লাখ। দারিদ্র্যের হার 23% থেকে 15% নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। লক্ষ্য অতি দরিদ্রের হার 12% থেকে কমিয়ে 7% নিয়ে আসা। আমাদের সামগ্রিক পরিকল্পনার সাফল্যেই দারিদ্র্য কমে আসছে, কর্মসংস্থান কমছিল। যেহেতু আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ আমাদের দেশে লেগেছে, কিছু অটোমেশন হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, প্রযুক্তি গ্রহণ করা হচ্ছে, যে হারে প্রবৃদ্ধি কমছিল আমাদের আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব, সেটা হারটা একটু হয়ে আসছে, কমে আসছে।
এছাড়া পরিকল্পনার এই দলিলে দেশের মানুষের গড় আয়ু ৭২ থেকে ৭৪ বছরে উন্নতির প্রত্যাশা করা হয়েছে। আর কর্মসংস্থান তো সরকারি বেসরকারি মিলে হবে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের হাতে ক্ষমতা আছে বলেই উন্নয়নের সুফল পাচ্ছে দেশের মানুষ। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে যখন গণতান্ত্রিক ধারা ছিল না এবং ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দী ছিল, তখন উন্নয়নের ধারা অব্যাহত থাকেনি। প্রধানমন্ত্রী আরো বলেন, ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দিয়েছি বলেই উন্নয়নের গতি ফিরেছে এসেছে। দেশের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের এই সভা। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সফল সমাপ্তির পর এই সভাতেই অনুমোদন দেয়া হয় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার। গণভবন থেকে এই সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন জাতীয় অর্থনৈতিক পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের দরবারে বাংলাদেশ একটা মর্যাদাও পেয়েছে। একসময় বাংলাদেশ বললে সবাই এমন ভাবে ভাব দেখাতো যে বাংলাদেশ শুধু মানুষের কাছে মানে হাত পেতে চলে, যেটা আমার নিজের, আমি যখন বিরোধী দলে ছিলাম তখন আমার নিজের খুব আত্মসম্মানে বাধ্য এবং খুব কষ্ট লাগতো যে সারাটা জীবন জাতির সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, লাখো শহীদ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, সেই স্বাধীন দেশকে কেউ এরকম অবহেলার চোখে দেখলে এটা আমাদের জন্য লজ্জাজনক। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকারের লক্ষ্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। যেহেতু গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না, হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে একের পর এক, যে কারণে সেই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকেনি। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও মানে আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে। মানুষ তার সুফল পাচ্ছে, সাধারণ মানুষ সুফল পাচ্ছে, গ্রামের মানুষ সুফল পাচ্ছে, সেটাই হচ্ছে বড় কথা। 2021 সাল থেকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্য নিয়েই আমরা শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দ্বিতীয় ধাপে 1800 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করল সরকার। মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর 7টি জাহাজে ভাসানচরে নিয়ে যাওয়া হয় তাদের। প্রথম ব্যাচে রোহিঙ্গারা যাওয়ার পর আরো অনেকে ভাসানচরে যেতে উদ্বুদ্ধ হচ্ছেন বলে জানায় নৌবাহিনী। আত্মীয় স্বজনদের কাছে ইতিবাচক সাড়া পাওয়া এমন সিদ্ধান্ত বলছেন রোহিঙ্গারা। চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বুরা জয়কে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। রোহিঙ্গাদের দ্বিতীয় ধাপে ভাসানচরে নিয়ে যেতে আনুষ্ঠানিকতা শুরু হয় একদিন আগেই। সব মিলিয়ে 7টি জাহাজ। মঙ্গলবার সকাল 7টায় শুরু হয় বোর্ডিং। এবার যাত্রায় যাত্রী হয়েছেন 1804 জন। পরিবার পরিজন কিংবা আত্মীয় স্বজনের কাছে ভাসানচর সম্পর্কে জেনেছেন। এবার যাত্রায় এজন্য অজানা শঙ্কা কিংবা অনিশ্চয়তার ছাপ নেই বেশিরভাগ রোহিঙ্গার চোখে। প্রতিবেশী ওই যে আমাদের বোন সম্পর্ক লাগে, উনি তো আগে চলে গেছে, দুজন ওরা আগে চলে গেছিল, এরপরে আমরা যাইতেছি। ইতারা হদ্দি গিয়ে একটা মাদ্রাসা করছে, মসজিদ করছে, বলে কল আসছে, বাংলাদেশের অনেক সহযোগিতা আছে, সাহায্য আছে, তো এই যে আরো খবর হয়ে আরো কল করছে। নৌবাহিনী জানায় প্রথম যাত্রায় রোহিঙ্গাদের অনেক বোঝাতে হয়েছিল, কিন্তু এবার উল্টো চিত্র। ভাসানচরে যেতে নিজেরাই তালিকায় নাম লিখিয়েছেন। সেখানে অনেক ধরনের বিভ্রান্তি, তাদের মধ্যে অনেক ধরনের আশঙ্কা এবং কনফিডেন্সের অভাব ছিল, তো সেটা ইনশাল্লাহ কাটিয়ে উঠেছে। এবং সুখবর হলো ইতিমধ্যেই 1642 জন লোক গত মাসে গিয়েছে, ওনারা খুব সুস্থ আছেন, ভালো আছেন এবং অনেক উৎসাহী নিয়ে ওখানে থাকছেন। এবং তাদের কাছ থেকে খবর পেয়ে কিন্তু আজকে আরো 1804 জন এখান থেকে রওনা দিয়েছে। সকাল 10:15টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর জেটি থেকে প্রথম জাহাজ ছেড়ে যায়। এরপর ধাপে ধাপে অন্য জাহাজগুলো ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়, যাদের সাথে ছিল অন্য বাহিনীর নিরাপত্তা বেষ্টনী। এর আগে চলতি মাসের শুরুতে প্রথম 1600 জন রোহিঙ্গাকে ভাসানচরে নেয় সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। অর্থ আত্মসাতের পর পলাতক আসামি ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার হালদার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ার পরও বেসরকারি টিভিতে তার বক্তব্য প্রচার করতে পারেন কিনা তা জানতে লিখিত আবেদনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দুদক ও রাষ্ট্রপক্ষের মৌখিক আবেদনের শুনানি নিয়ে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। এদিকে পিকে হালদারের সমস্ত সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। প্রায় ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তার নামে দেশের এত টাকা আত্মসাতের অভিযোগের পরও তিনি কোথায় আছেন তা নিশ্চিত করে বলতে পারেনি দুদক সহ রাষ্ট্রীয় কোনো সংস্থা, যার ফলে হাইকোর্টের নির্দেশে তাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের সহায়তা চায় দুদক। মৌখিকভাবে বলেছি এবং আমরা কালকে সেটি লিখিত আকারে। কিন্তু হঠাৎ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের লাইভ টক শোতে আলোচনায় অংশ নিয়ে নতুন করে আলোচনায় এলেন পিকে হালদার। মঙ্গলবার পিকে হালদারের এমন উপস্থিতি হাইকোর্টের নজরে এনে এর বৈধতা জানতে চান দুদক, কিন্তু দুদকের আবেদন লিখিত না হওয়ায় এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি হাইকোর্ট। আদালত বলেছে এটা আপনারা যদি কিছু বলতে চান সেটা তো লিখিত আকারে বলতে হবে। তা আমি বললাম এটা তো সুমোটি রুল, যেহেতু না বলে যে রুলে হোক আপনাকে লিখিত আকারে বলতে হবে। কমিশন আমাকে বলেছে লিখিত আকারে কপিটা পেয়ে যাবো ঘণ্টাখানেকের মধ্যে। মৌখিকভাবে বলেছে আপনি বিষয়টি আদালতের নজরে আনেন লিখিত আকারে যে পলাতক আসামির এভাবে টেলিকাস্ট করা যাবে কিনা ইন্টারভিউ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলছেন পিকে হালদার একজন পলাতক আসামি হওয়ায় কোনো টেলিভিশন তার বক্তব্য প্রচার করতে পারে না। একজন পলাতক আসামির ক্ষেত্রে হাইকোর্টের একটা নির্দেশনা আছে, তার কোনো বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা যাবে না এবং সেক্ষেত্রে সকল পলাতক আসামির ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য। আইনের দৃষ্টিতে যেটা আছে পলাতক আসামি তো পলাতকই, সে ওপেন কোথাও বক্তব্য দিয়ে বেড়াইতে পারে না। পিকে হালদার তার ইন্টারভিউতে বলেন অর্থ আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে তার সঠিক নয়। ইনস্টিটিউশনে আমার কোনো লায়াবিলিটি নেই। এদিকে দুদকের এক আবেদনের শুনানি নিয়ে পিকে হালদারের রাজধানীর ধানমন্ডির 2টি ফ্ল্যাট এবং রূপগঞ্জের প্রায় 6 একর জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের ডাক্তার সাবরিনা শারমিন হোসেনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। বিচারক আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষে মোট 43 সাক্ষীর মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী 6 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং সাক্ষীর এই পর্যায়ে উনি সন্তুষ্ট হয়ে জামিনের আবেদন নামঞ্জুর করে অর্ডার দিতে চাইলে এক পর্যায়ে আইনজীবী এটা উত্থাপিত হয়নি মর্মে উনি আবেদনটি নিষ্পত্তি করেন। 28 ডিসেম্বর অনুষ্ঠিত দেশের বিভিন্ন পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। কমিশন সচিবালয় সূত্রে এখন পর্যন্ত প্রাইমারি হিসেবে জানা যায় পৌরসভার সময় কমপক্ষে 60 ভাগের বেশি ভোট কাস্ট হয়েছে, কোথাও কোথাও 70 থেকে 80 ভাগ এরও বেশি ভোট পড়েছে। এ থেকে জনগণ ভোট দিতে পারে না বলে বিএনপি যে মিথ্যা অভিযোগ তার অসারতা প্রমাণিত হয়েছে। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তাই বহন করে। বর্তমান আওয়ামী লীগ কর্তৃত্ববাদী লুটপাটের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ফখরুল বলেন যে আওয়ামী লীগ জনগণের দল ছিল, যে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বের ভূমিকা পালন করেছিল, সেই আওয়ামী লীগ আজ কর্তৃত্ববাদী জনবিচ্ছিন্ন লুটপাটের দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ আজকে পুরোপুরিভাবে একটা কর্তৃত্ববাদী দল হয়ে পরিণত হয়েছে, জনবিচ্ছিন্ন একটা দলে পরিণত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা শক্তি প্রয়োগ করেছে। বিশেষ করে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগ সাজেশে, ইলেকশন কমিশনের যোগ সাজেশে তারা সেখানে এই আসনগুলোকে
আপনার স্থানীয় সরকার আসনগুলোকে নিয়ে গেছে। নিউজ 24 সন্ধ্যা সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। সঙ্গেই থাকুন। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কক্সবাজারের মহেশখালীতে ট্রায়াল হিসেবে প্রথম জাহাজ ফেনাস ট্রায়াম্ফ ভিড়েছে আজ সকাল 10:30টায় জাহাজটি বন্দরের জেটিতে ভিড়ে। এর আগে গত 22 ডিসেম্বর পানামার পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার পেলাভুবন সিলেগন বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। আনুষ্ঠানিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হওয়ার সময় ধরা হয়েছে 2025 সাল। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার অর্জন ধরে রাখতে 31 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে ফরিদা ইয়াসমিন ওমর ফারুক পরিষদকে জয়ী করা এখন সময়ের দাবি, আর এর কোনো বিকল্প নেই বলেও মনে করেন মুক্তিযুদ্ধের চেতনা সাংবাদিক ফোরাম। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব নির্বাচন 2020 উপলক্ষে ফরিদা ইয়াসমিন ওমর ফারুক প্যানেলে পরিচিতি অনুষ্ঠানের আলোচনা সভায় এই কথা বলেন সিনিয়র সাংবাদিকরা। এ সময় ক্লাবের গৌরব ফিরিয়ে আনতে অতীতের অক্লান্ত পরিশ্রমের দিনগুলোর কথা মনে করিয়ে দেন প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। তার যোগ্যতা বিবেচনায় এবং প্রেস ক্লাব সদস্যদের স্বপ্ন বাস্তবায়নে এবার সভাপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে ফরিদা ইয়াসমিনকে মনোনীত করায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। এই সময় সিনিয়র সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল অভিযোগ করে বলেন, প্রেস ক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা সাংবাদিক ফোরাম মনোনীত প্যানেল এর জয় সুনিশ্চিত জেনে তা প্রতিহত করতে নানা গুজব ছড়ানোর চেষ্টা করছে একটি মহল। আর এর জবাব দিতে 31 ডিসেম্বর প্রেস ক্লাব নির্বাচনে ভোটে ব্যালটের মাধ্যমে ফরিদা ইয়াসমিন ওমর ফারুক পরিষদকে জয়যুক্ত করার আহ্বান জানান আলোচনার বক্তারা। আদর্শের নেত্রী এবং আমাদের যে আদর্শ, আমি বলবো আদর্শকে আমরা একটি উপহার দেব। এই বিজয় আদর্শের বিজয়, আমাদের একক কোনো বিজয় না, একার কোনো বিজয় না, এই বিজয় হবে আমাদের আদর্শের বিজয়। যদি আমরা প্রমাণ করতে পারি সাইফুল আলম, শ্যামল দত্ত, ওমর ফারুক, ফরিদা ইয়াসমিন তাদের নেতৃত্বে যে কমিটি, সেই কমিটি একটি সফল কমিটি ছিল, তাহলে আমাদের পরবর্তী যুদ্ধের ধাপটি অনেকখানি সহজ হবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন সাংবাদিকও যেন প্রেস ক্লাবের সদস্য পদ থেকে বঞ্চিত না থাকে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের বৃহৎ চালের মোকাম নওগাঁয় সপ্তাহ ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে চাপ বাড়ছে। আর বরাবরের মতোই খুচরা আর পাইকারি চাল ব্যবসায়ীরা দোষ চাপিয়েছেন মিলারদের ওপর। বাবুল আখতার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ধান চাল উৎপাদনের জেলা নওগাঁ, দেশে বৃহৎ চালের মোকাম এবং চাহিদার অনেক বেশি পরিমাণ উদ্বৃত্ত ধান ও চাল এই জেলায় উৎপাদন হয়। অথচ গেল এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম 3 থেকে 4 টাকা বেড়েছে। বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন গরিব ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গত ছিল 40 টাকা কেজি, এখন লাগে 45 টাকা, 50 টাকা, এরকম করে এরকম দামের দাম হলে আমরা কি খেতে পারবো? চাল কিনতে আসছি, চাল কিনে বাসা চলে যাচ্ছে, আর কোনো বাজার করতে পারতেছি না। এরকম হলে তো সমস্যা। চালের বাজার অস্থিতিশীলতার কারণ হিসেবে এবারও খুচরা ব্যবসায়ীরা মজুতদার আর মিলারদের ওপরেই দোষ চাপালেন। ওদের গোডাউনে ধান চাল সব মজুদ আছে, কিন্তু তারা ছাড়িচ্ছে না। এই কারণে ছাড়িচ্ছে না, দাম বেশি হচ্ছে, তো অসুবিধা নেই। মিলার যারা আছে তারা সেটা চালগুলো তারা যারা করতেছে, চালগুলো বাজারে তারা ছাড়তেছে না, এবং এই বাজারে না ছাড়ার কারণেই বাজারে চাল আমদানি কম হচ্ছে, এই কারণে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। আর বাজারে পর্যাপ্ত পরিমাণে ধান না থাকা আর পরপর কয়েক দফা বন্যার কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি এই খুচরা ব্যবসায়ী নেতার। বাজারে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, যার জন্য অবশ্যই চালের দাম বৃদ্ধি। 1 নাম্বার 2, যে আপনারা জানেন যে গত বছরে যে সারা দেশে যে বন্যায় যে একটা প্লাবিত হয়েছে, এর একটা প্রভাব পড়েছে। দেশের সিংহভাগই চাল নওগাঁ জেলা থেকে সরবরাহ করা হলেও চালের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
3.5 মাস পর অবশেষে সব জাতের পেঁয়াজ রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত। গেল কয়েক সপ্তাহে পেঁয়াজের দাম কমায় সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে মোদী প্রশাসন। আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হবে সিদ্ধান্তটি। সোমবার দেশটির বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত যাদব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পেঁয়াজ রপ্তানির অনুমতির বিষয়টি জানানো হয়। স্থানীয় বাজারে দর সহনীয় পর্যায়ে রাখতে গেল সেপ্টেম্বর সব জাতের পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল নয়াদিল্লি। ভারতে ভয়াবহ বন্যায় অনেক পেঁয়াজের আবাদি জমি তলিয়ে যাওয়ার পরেই নিষেধাজ্ঞাটি দেয় দেশটির কেন্দ্রীয় সরকার। সন্ধ্যা সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি। ফিরছি খুব শীঘ্রই, সাথে থাকুন। গেল 24 ঘন্টায় করোনায় বিশ্বে আরো 4,56,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন 8,804 জন। মোট প্রাণহানি 17,83,000 এই গড়ালো। এদিকে ফিনল্যান্ড ও ভারতে শনাক্ত হয়েছে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস। এর মধ্যে প্রথমবারের মতো ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে বেলজিয়াম। করোনা টিকার ড্রাই রান শুরু করেছে ভারতের 4টি রাজ্যে। আর এদিকে আগামী বছর বিদেশ ভ্রমণে যেতে প্রয়োজন হতে পারে ভ্যাকসিন পাসপোর্টের। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে 1.5 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের উপস্থিতি থাকায় বিষয়টি পর্যবেক্ষণ করছেন মার্কিন গবেষকরা। একদিনে 487 জনের প্রাণহানি হয়েছে রাশিয়ায়। নতুন ভাইরাস শনাক্তের পর যুক্তরাজ্য ও ফ্রান্স দুই দেশেই 3 শতাধিকের মৃত্যু হয়েছে। নাকে মুখে কোনো কিট প্রবেশ না করিয়েই করোনা শনাক্তের একটি সহজ যন্ত্রী আবিষ্কার করেছে ইন্দোনেশিয়া। যে কোনো ব্যক্তি যন্ত্রটিতে বেলুন ফোলানোর মতো শ্বাস নিলেই আক্রান্ত থাকার বিষয়টি শনাক্ত করা যাবে। জিনোস C-19 নামের এই যন্ত্রটি 9 মাসের প্রচেষ্টা চালিয়ে আবিষ্কার করেছেন ইন্দোনেশিয়ার গদজা মাদা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিশ্বের বিভিন্ন দেশে অব্যাহত রয়েছে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। প্রথমবারের মতো সোমবার থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে বেলজিয়াম। একই দিনে মডার্নার ভ্যাকসিন প্রথম চালান পৌঁছে গেছে দক্ষিণ কোরিয়ায়। করোনা টিকার ড্রাই রান শুরু করেছে ভারতের 4টি রাজ্য। আর জানুয়ারিতে অক্সফোর্ড ভ্যাকসিন অনুমোদন পাবে বলে জানিয়েছে দেশটির সিরাম ইনস্টিটিউট। এদিকে আগামী বছরে বিদেশ ভ্রমণে লাগতে পারে ভ্যাকসিন পাসপোর্ট, এমনটাই তথ্য দিয়েছে CNN। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দেশে করোনায় 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরও 30 জন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 7,509 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 14,820টি। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 14,588টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,181 জন। এখন পর্যন্ত 5,11,261 জন শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,245 জন। এখন পর্যন্ত সুস্থ 4,54,563 জন। আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি খুব শীঘ্রই। বিশ্বের বেশিরভাগ দেশ করোনার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শীতকালীন ঝড়ের সাথে বৃষ্টিপাতে 4 সেন্টিমিটার পর্যন্ত পানি জমে বন্যার কবলে পড়েছে অঙ্গরাজ্যের আশেপাশের এলাকা। এদিকে ইতালিতে টানা তুষারপাতে সাদা চাদরে ঢাকা পড়েছে মিলান শহর। ভারতের উত্তরাঞ্চলেও হিমালয়ের ঠান্ডা বাতাসের সাথে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চন্দ্রানী চন্দ্র জানাচ্ছেন বিস্তারিত। ক্যালিফোর্নিয়ার দক্ষিণে ঠান্ডা ঝড়ের সাথে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। নিচু জায়গাগুলিতে বন্যার পানি জমে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। লস অ্যাঞ্জেলসে হঠাৎ বৃষ্টিতে 3.8 সেন্টিমিটার পর্যন্ত পানি জমেছে। মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় লং বিচে শিলাবর্ষণের কারণে গাছ সব নুয়ে পড়েছে। ব্রিটেনে রাতভর ভারী তুষারপাতের পর অনেককে পরিবার নিয়ে মজা করতে দেখা যায়। দেশটিতে নতুন ধরনের করোনা শনাক্তের পর সপ্তাহব্যাপী ঘরবন্দি রয়েছে মানুষজন। লন্ডনে আবহাওয়া এজেন্সির সতর্কতা, মঙ্গলবার পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে। শক্তিশালী ঝড় আঘাত এনেছে ইতালির নেপলসে। ঝড়ের আঘাতে ভেঙে পড়েছে রেস্তোরাঁ। ঝড়ের কারণে গুরুতর ক্ষতিগ্রস্ত কাচের জানালা এবং দরজা। করোনা শিষ্টাচার মেনে ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে
স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে ইতালিতে টানা তুষারপাতে সাদা চাদরে ঢাকা পড়েছে মিলান শহর। সফেদ তুষারের স্তূপ জমেছে 15 সেন্টিমিটার পর্যন্ত। শীতে উত্তর পশ্চিমের বেশিরভাগ অঞ্চলে তুষার পড়ে থাকে। ভারতের হিমালয়ে শীতের তীব্রতা বেড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে তুষারপাতের কারণে রাজৌরি ও সিমলা শহরের সড়কগুলি অবরুদ্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার বরফ সরানোর পর রাজৌরির কয়েকটি রাস্তা চালু করা হয়। আমরা যখন এসেছি প্রচন্ড রোদ ছিল, ভাবিনি হঠাৎ করে ঠান্ডা পড়বে। এখন সবকিছু সাদা, খুব ঠান্ডা। আমরা শ্রমিকরা কোনোভাবে নিজেদের আগুনের তাপে গরম রেখে বেঁচে আছি। হু হু করে কমছে দিল্লির পারদ। 24 ঘন্টা তাপমাত্রা কমতে থাকে আরো 2 ডিগ্রির বেশি। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নতুন বছরে আরো তুষার এবং বৃষ্টিপাতের ফলে সারা দেশে শীতপ্রবাহ তীব্রতর হতে পারে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে খেলার খবর। করোনা সতর্কতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে দর্শক ফেরাতে আগ্রহী নয় বিসিবি। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আসন্ন সিরিজ আয়োজনের জন্য প্রস্তুত ক্রিকেট বোর্ড, বলছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। আরও বলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে টাইগারদের নিতে হবে ঘরের মাঠে সুবিধা। আরিফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। পর্দায় যারা ভারত, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান, নিউজিল্যান্ড সিরিজ দেখেছেন তাদের চোখে পড়েছে করোনাকালে গ্যালারিতে দর্শক সমাগম। স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে। জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। যারা ভাবছেন খেলা দেখা যাবে মাঠে বসে, দীর্ঘ হচ্ছে তাদের অপেক্ষা। সপ্তাহে 2 হলো যোগ হয়েছে করোনা ভাইরাসের নতুন প্রজাতির আতঙ্ক, যে কারণে বিসিবিকে হতে হচ্ছে আরো সতর্ক। সারা গোটা পৃথিবীতে এবং বাংলাদেশেও এখন করোনাটা, এখানে কোভিড এর অবস্থা ভালো না, এটা খুব ব্যাপকভাবে ছড়াচ্ছে। অনেকভাবে আমরা সতর্ক থাকছি। তো এই সতর্কতার মধ্যে আমরা হঠাৎ করে যদি আমরা দর্শককে যদি মাঠে আসতে বলি, ওদের থেকে যে একজনের থেকে সংক্রমণে আরো যদি 20 জন হয়, তখন তো সিচুয়েশন খুবই খারাপ হবে। পরে দেখা যাচ্ছে যে এই খেলার মাঠ থেকে এই সংক্রমণ যাচ্ছে। করোনাকালের ধাক্কা সামলে বায়ুবাবলের অধীনে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা যেখানে ওয়েস্ট ইন্ডিজের, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা খেলেছে ঘরোয়া 2 টুর্নামেন্ট। তাই আসন্ন সিরিজে ঘরের মাঠে খেলার ফায়দা নিতে হবে টাইগারদের, বলছেন বিসিবি পরিচালক। আন্তর্জাতিক সিরিজ খেলেছে, তারপর তারা কিছু টুর্নামেন্টও খেলেছে বাইরে, ওদের ইন্ডিভিজুয়াল প্লেয়ারও খেলেছে, আইপিএল খেলেছে ওরা। এর মধ্যে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে 2টা আমরা টুর্নামেন্ট খেলেছি, ডোমেস্টিক টুর্নামেন্ট। এটাই। আর তবে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের হোম গ্রাউন্ড সাপোর্ট। আমরা আমাদের উইকেট চিনি, আমাদের আউটফিল্ড আমরা জানি, সুতরাং আমাদের এনভায়রনমেন্ট আমরা জানি। এটাকেই আমাদের পুঁজি করে খেলতে হবে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে 20 জানুয়ারি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু 2 টেস্টের সিরিজ। আরিফুল ইসলাম, নিউজ 24। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বোর্ড সূত্র বলছে এবারও চুক্তিতে থাকছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগের চুক্তিতে A+ ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। B ক্যাটাগরিতে ছিলেন লিটন, মেহেদি মিরাজের সঙ্গে মুস্তাফিজুর রহমান। সাদা বলের ফরম্যাটে C গ্রেডে ছিলেন সাইফুদ্দিন ও মোহাম্মদ মিথুন। টেস্ট, ওয়ানডে ও T20 মিলিয়ে মোট 17 ক্রিকেটারকে গেলবার কেন্দ্রীয় চুক্তিতে রাখে বিসিবি। এবারে ফুটবলের খবর। ফেডারেশন কাপ ফুটবলে দিনের প্রথম ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে 3-0 গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে উত্তর বারিধারা। এই জয়ে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের 2 নম্বরে উঠে গেল ক্লাবটি। এবারের মৌসুমে ভঙ্গুর অবস্থায় থাকা ব্রাদার্স এই ম্যাচে একেবারেই সুবিধা করতে পারেনি। ম্যাচের 13 মিনিটেই কোচ নেভের গোলে এগিয়ে যায় বারিধারা। এরপর 26 মিনিটে সুজন রেজা গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন। বিরতি থেকে ফিরে বারিধারা আরও গোছালো ফুটবল খেলে। ম্যাচের 60 মিনিটে সাইদের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় 3-0 গোলের। শেষে এই 3-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বারিধারা। গোল কিন্তু হয়ে গেল উত্তর বারিধারা ক্লাবের। যদিও রানু এবার কিন্তু দর্শক শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।